হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আমি আজকে তোমাদের আমাদের পরিবেশ বইয়ের যে মানুষের পরিবার ও সমাজ এই অধ্যায়টা পড়াবো। তা এই অধ্যায়টা আমি আগের দিনই শুরু করেছিলাম। তো সেখান থেকে আমি দেখো মানুষের কত রকম সম্পর্ক এইটা এবং বিভিন্ন ধরনের সমাজ এই চ্যাপ্টার দুটো আমার পড়ানো হয়ে গেছে এবং সেখান থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি করিয়ে দিয়েছি। তো আজকে দেখো নেক্সট চ্যাপ্টার আছে চাষের সেকাল আর একাল। এটা আমি শুরু করছি। তো আগে বলো যে চাষ ব্যাপারটা কি, আশা করছি তোমরা নিশ্চয়ই সবাই জানো, তাই তো? যে আমরা যে শাক সবজি ফল মূল খাই এগুলো যেভাবে ফলানো হচ্ছে সেটাকে আমরা বলছি কি চাষ, এবং সেই কাজটা করে কে? চাষি ভাইরা বা কৃষক বন্ধুরা, কি তাই তো? এবার দেখো বলছে এখানে, এবার তোমরা নিজেদের মধ্যে বা শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে ওপরের ছবিগুলোর কোনটি কী ধরনের ফসল তা নিচে লিখে ফেলো। এখানে একটা ছক দিয়েছে আর এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেই ছবিগুলো থেকে কোনটা কী ধরনের ফসল লিখতে হবে। দেখো প্রথম কলামে আছে দানা শস্য, তারপর আছে ডাল শস্য, তন্তু, ফল, পানীয়, সবজি, তেল এবং ফুল। দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা গম, এটা ভুট্টা, এটা আলু, তাই তো? এটা একটা কোনো একটা ফল বা সবজি জাতীয় হবে। এটা মটরশুঁটি, টমেটো, এটা একটা শাক, আনারস, ফুল, ধনেপাতা, এটা একটা মেথি জাতীয়, এটা চাল, এটাও দেখো ফুল, সর্ষে ফুল, আর এটা হচ্ছে পাট গাছ। তো চলো এখান থেকে দেখি কি বলছে দানা শস্য। তাহলে দানা শস্য আমরা কি কি জানি? এখানে গম পাচ্ছি, চাল আছে, আর কি আছে? ভুট্টা, তাই তো? এগুলো হচ্ছে আমার দানা শস্য। এবার দেখো বলছে ডাল শস্য। ডাল শস্যকে আমি পাচ্ছি এখানে মটরশুঁটি, মটরশুঁটির মটর থেকে হয় কি মটরের ডাল। আর তন্তু কি পাচ্ছি? পাটের তন্তু। তারপরে ফল, দেখো ফলের মধ্যে কি পাচ্ছি? ফলের মধ্যে পাচ্ছি হচ্ছে আনারস। ফলের মধ্যে কি পাচ্ছি? আনারস। এখানে তো আর কিছু বুঝতে পারছি না, এটা কি দিয়েছে এখন, এটা ঠিক বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরে দেখো পানীয়র মধ্যে কি পাচ্ছে? এটা হচ্ছে চা পাতা। তাহলে এখানে আমি লিখবো কি? চা। তারপরে দেখো সবজির মধ্যে কি আছে? টমেটো, তারপরে হচ্ছে কি আলু, তারপরে হচ্ছে শাক, এইটা। তারপরে দেখো এখানে আর কি আছে? দেখো ধনেপাতা। এগুলো হচ্ছে আমি সবজির মধ্যে পেলাম। এবার দেখো তেলের মধ্যে কি আমরা কিসের থেকে তেল পাই? সর্ষে থেকে তেল পাই। তাহলে সর্ষের ফুল রয়েছে, এখানে আমি লিখলাম সর্ষে। আর ফুলের মধ্যে কি পেলাম? ফুলের মধ্যে পেলাম হচ্ছে গাঁদা ফুল। তাহলে এই হলো আমার ছকটা পূরণ হয়ে গেল। এবার দেখো নেক্সট কি বলছে, সোহরাবদের জমিতে ট্রাক্টর দিয়ে ধান চাষের কাজ হচ্ছে। তাহলে ওদের জমি আছে, সেখানে কি দিয়ে ধান চাষের কাজ হচ্ছে? ট্রাক্টর দিয়ে। বেশ কিছু বছর আগেও এই ক্ষেতে হাল বলদ দিয়ে চাষ হতো। তার মানে কি বলছে, আগে মানুষ কি করতো? চাষের জমিতে কি দিয়ে চাষ করতো? হাল আর বলদ। এবার দেখো হচ্ছে সোহরাবের বাবা বললেন ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায়। তারপরে আসলো কি ট্রাক্টর। তার মানে ট্রাক্টর দিয়ে, তাহলে কি দিয়ে চাষ করলে অল্প সময় অনেক বেশি জমি চাষ করা যায়? ট্রাক্টর দিয়ে খুব তাড়াতাড়ি জমি কর্ষণ করা হয়, আর খাটনিও কিন্তু খুব কম হয়। পরদিন স্কুলে গিয়ে সোহরাব জিজ্ঞেস করলো যে চাষের কাজে এসবের ব্যবহার শুরু হলো কবে, অর্থাৎ ট্রাক্টরের ব্যবহার কবে শুরু হলো? অনুপ বলল, মামার মুখে শুনেছি মামাদের ওখানে পাহাড়ে কিছু মানুষ প্রথমে জঙ্গল পোড়ায়, তারপরে ওই জমিতে কোদাল নিড়ানি দিয়ে চাষবাস করে। আজও সেখানে হাল বা বলদের ব্যবহার শুরু হয়নি। তাহলে অনুপ বলে একজন স্টুডেন্ট আছে, সে কি বললো, তার মামার বাড়ির ওখানে প্রথমে কি হয়? জঙ্গল পুড়িয়ে সেই জঙ্গলটাকে প্রথমে পরিষ্কার করে, তারপরে কি করে? ওই জমিতে কোদাল আর নিড়ানি দিয়ে চাষবাস করে। সেখানে হাল আর বলদের ব্যবহারও কিন্তু এখনও সেখানে শুরু হয়নি। দিদি বলেন মানুষের চাষ করতে শেখার একদম প্রথম দিকের আবিষ্কার হচ্ছে এইটা। দেখো এবার বলছে রোকেয়া জিজ্ঞাসা করলো যে মানুষ কবে চাষ করতে শিখেছিল দিদি? তাহলে মানুষ কবে চাষ করতে শিখেছিল? তখন বলছে, ম্যাম বলছে দেখো ঠিক সময় জানা যায়নি, তবে মনে করা হয় যে আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে। তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো খাদ্যের জন্য, আর খাদ্যের অভাব হলে মানুষ কি করতো? অন্য জায়গায় চলে যেত। তাহলে কি বলছে যে আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে মানুষ কি করতো? ছোট ছোট দলে বিভক্ত হয়ে কি করতো? তারা খাদ্যের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো, যাকে আমরা কি বলতাম? যাযাবর। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে যাযাবর। তখন তারা কি করতো? এক জায়গায় যেত, সেখানে খাদ্য জোগাড় করতো, সেখানে আবার খাদ্যের অভাব হলে আবার ওখান থেকে অন্য জায়গায় চলে যেত। এই যাওয়া আসার করার সময় তারা কি করতো? বলছে দেখো সেই সময় মানুষ লক্ষ্য করেছিল যে পশু পাখি ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ কি করে? মাটিতে পড়ে। অর্থাৎ পশু পাখিরা যখন গাছ থেকে ফল খায় বা যদি কোনো ফল মাটিতে পড়ে থাকে, তখন সেই ফলগুলো খাওয়ার সময় সেই বীজগুলো কি করে? মাটিতে পড়ে যায়, তাই তো?
তারা বীজগুলো খেত না, ফলটা খেত। তো সেই বীজ থেকে বা তারা যখন মল ত্যাগ করে, অর্থাৎ পশু পাখিরা সেই মলের সাথেও কী হয়, ফলের বীজগুলো বেরোতো। তো সেই বীজগুলো মাটিতে পড়তো এবং সেই বীজ থেকে কী হতো, কিছুদিন পরে চারা গাছ বেরোতো। এইভাবে হয়তো সেই সময় মানুষ তখন বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল। অর্থাৎ সেই দৃশ্যটা দেখে তারা ভাবলো কি, যদি ফলের বীজ আমরা মাটিতে পুঁতে দিই তাহলে সেখান থেকে চারা গাছ বেরোলে সেই গাছের ফল আমরা খেতে পারবো। তাহলে এইভাবে মানুষ কী করে চাষের কাজ শিখেছিল। তো চাষের কাজে এরপর তো অনেক পরিবর্তন এসেছে। বলছে এইভাবে যখন চাষ শিখলো তাহলে তারপরে আরও কি পরিবর্তন হয়েছে। প্রথম দিকে মানুষ মাটিতে বীজ ফেলে ফসল পেলেও তার পরিমাণ ছিল খুবই কম। তাহলে প্রথমে যখন বীজ ফেলে ফসল ফলাতে লাগলো তার পরিমাণটা ছিল কি কম। আস্তে আস্তে মানুষ ফলন বাড়ানোর জন্য চাষের নানান ধাপ আবিষ্কার করলো। আস্তে আস্তে কী করলো, মানুষের সব কিছু শিখে গেল। তাহলে তারা কি ভাবলো যে এত অল্প ফলনে হবে না, আরও আমাকে ফলন বাড়াতে হবে। তার জন্য নানান রকমের ধাপ আবিষ্কার হলো। ধাপগুলি কি কি? চাষ শুরু হয় জমি তৈরি দিয়ে। তাহলে প্রথমে একটা যদি আমি চাষ করতে যাই তাহলে আমাকে কী করতে হবে, তার জন্য আমাকে যে জমিটা আছে সেই জমিটা আমাকে আগে তৈরি করে নিতে হবে। যে আমি ফসল ফলাবো বা যে সবজিটা চাষ করব, তাহলে সেই সবজি অনুযায়ী বা সেই ফসল অনুযায়ী কিন্তু আমাকে জমিটা আগে তৈরি করে নিতে হবে, না হলে সেই ফসলটা ফলানো যাবে না। তাই বলছে চাষ শুরু হয় প্রথমে জমি তৈরি দিয়ে। নিড়ানি বা কোদাল দিয়ে প্রথমে জমি কোপানো হয় জমিতে, তারপর শুরু হয় লাঙল দেওয়া। এই কাজে প্রথমে বলদকে ব্যবহার করলো, পরে আবার কোথাও কোথাও ঘোড়ার ব্যবহারও শুরু হলো। তাহলে এখান থেকে একটু শর্ট কোশ্চেন হতে পারে যে আগে মানুষ কি দিয়ে জমিতে লাঙল দিত, বলদ বা ঘোড়া দিয়ে। তারপরে দেখো এই কাজ করার পরে মাটি তৈরির পর তো বীজ ফেলা হয় মাটিতে। এই বীজ ফেলার আগে কি করবে, জমির আগাছা পরিষ্কার করতে হবে। জমিতে অনেক গাছগাছালি বা নোংরা থাকে, ঘাস টাস থাকে, সেগুলো আগে পরিষ্কার করতে হয়। আর বীজগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে তখন কী করতে হয়, মাটিতে আবার জল থাকা দরকার। তা সেই জল থাকার জন্য কি হয়, মাটিকে আগে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেওয়া হয়। দেখো বলছি এবছর বৃষ্টি ভালো না হয় অনেক চাষের জমি শুকিয়ে গেছে, আর বীজ থেকে চারা গাছও বেরোয়নি। তাহলে বীজ ফেললে কী হবে, বীজের ওপর জল দিতে হবে। তো তাহলে বীজটা যাতে আর্দ্র থাকে তার জন্য মাটিতে আগে জল দিয়ে মাটিকে ভিজিয়ে নিতে হবে। দেখো বলছে সেই সময় মানুষেরও হয়তো এই রকমের অভিজ্ঞতা ছিল না। কী অভিজ্ঞতা ছিল না, যে বীজ ফেলতে হবে, মাটিকে ভিজাতে হবে, এই অভিজ্ঞতাটা মানুষের ছিল না। এই সমস্যার সমাধান করার জন্য মানুষ শুরু করেছিল কি, জলসেচ ব্যবস্থা। নদীর জল কী করতো, তারা সারা বছর ধরে রাখতো। ওই জলকে চাষের কাজে তারা ব্যবহার করত। আমাদের দেশের চাষিরা বিভিন্ন নদীর জলকে একইভাবে সেচের কাজে লাগায়। তাহলে আমাদের দেশের চাষিরাও কী করে, বিভিন্ন নদীর জলকে নিয়ে জলসেচের কাজে লাগায়। এমনকি কুয়ো নালা থেকেও জল তোলার যন্ত্রও ব্যবহার করা হতো। কুয়ো আছে, নালা আছে, সেখান থেকে জল তুলে তারা চাষের কাজে লাগাতো এবং সেই জল তোলার জন্য বিভিন্ন যন্ত্রের ব্যবহার করা হতো। তবে যে দেখো জল ফেলে গাছ কি খুব তাড়াতাড়ি বাড়ে, এটা আমরা সবাই জানি। তাই তো আমরা বাড়িতে যে সমস্ত টবে গাছ টাছ লাগাই তাতে আমরা জল দিই যাতে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। দিদিমণি বললেন গাছের বেড়ে ওঠার জন্য জল কম বা বেশি হলে কিন্তু বিপদ। আবার বলছে কি, তাহলে জল যদি বেশি দাও সে তাতেও বিপদ, আবার জল যদি কম হয় তাতেও বিপদ। আমাদেরকে কিন্তু ঠিক পরিমাণ মতন জলটা দিতে হবে। আবার শুধু জল হলেই গাছে চলবে না, মাটিতে গাছের বেড়ে ওঠার উপাদানগুলো পরিমাণ মতন থাকা দরকার। আমাদের মতোই দেখো আমরা যদি কি হয় যে সবসময় যদি আমরা জল খেয়ে থাকি তাহলে কি আমরা বাঁচবো বা আমাদের গ্রোথ হবে না নিশ্চয়। তাহলে কি হয়, আমাদের জলের সাথে আরও বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন। ঠিক আমাদের মতোই গাছেরও ঠিক একই রকম, যে শুধু গাছের কিন্তু জল দিলেই হবে না, গাছকে তার পরিমাণ মতন খাদ্য দিতে হবে, তাই না? তার জন্য আমরা কী দিই, গাছে বিভিন্ন রকমের সার দিই। সারই হচ্ছে গাছের প্রধান খাদ্য। এবার দেখো বলছি এই জন্যে কি সব মাটিতে চাষ হয় না, বলছে যে এই জন্য কি সব রকম মাটিতে চাষ করা যায় না। তখন দিদিমণি বললেন পালিত পশুর মল চাষের জমিতে পড়ে থাকলে চাষ ভালো হতো। বলতে কি, পালিত পশু অর্থাৎ গৃহপালিত যে কোনো গরু, এরকম গরু জাতীয় পশুর কি হচ্ছে মল যদি চাষের জমিতে পড়ে থাকে তাহলে সেই জমিটা চাষের পক্ষে ভালো হয়। একথা ভাবতে ভাবতে মানুষ একদিন কি করে জমিতে সার ব্যবহার করেছিল। যেসব জমির মাটিতে গাছের বেড়ে ওঠার উপাদানগুলো পরিমাণ মতো নেই সেখানে কি হয়, সার দেওয়া প্রয়োজন হয়। কিন্তু চাষের জমির পরিমাণ যখন বাড়লো তখন এত অল্প সারে তার চাষ ভালো হতো না। কী করলো, যখন মানুষ চাষ করা শিখলো তখন কী করতে লাগলো, আস্তে আস্তে জমির পরিমাণ তারা বাড়াতে থাকলো। কিন্তু চাষের জমি বাড়ালেই তো হবে না, সেখানেও কি হবে, সারের দরকার। এবং সেই সার কি, ওই পালিত পশুর মল থেকে ওইটুকুনি মল দিতে সমস্ত জমির সার হবে না, তাই না? তার জন্য কি হয়, আরও ভালো যাতে সার পাওয়া যায় তারও ব্যবস্থা তারা করেছিল। তো দেখো কি বলছে, বড়দের বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো চাষের ধাপ আর কেন করা হয়। তাহলে এখানে চাষের ধাপগুলো, তো চাষ করার জন্য কীভাবে জমি তৈরি করা হয় আর কেন করা হয় সেটা লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো বলছে অনুপ জিজ্ঞেস করলো তখন কি ফসলের চাষ হতো দিদি। তো বলছে প্রথমে শুরু হয়েছিল গম, বার্লি আর জবের চাষ। তাহলে প্রথম দিকে যখন প্রথম চাষ শুরু হলো তখন কিসের চাষ হতো, গম, বার্লি আর জব। এগুলো শর্ট কোশ্চেন।
তারপর একে একে মানুষ শিখলো কি, এইগুলো চাষ করার পরে আরও শিখলো কি ধান, জোয়ার, বাজরা, সয়াবিন, আলু, স্কোয়াশ, তামাকের চাষ। তবে সব শস্যের চাষ যে একই সময় বা একই জায়গায় শুরু হয়েছিল তা কিন্তু নয়। বলছে কি হয়তো ধান, জোয়ার, বাজরা, সয়াবিন এগুলো যে একই সময় একই জায়গায় যে শুরু হয়েছে সেটা কিন্তু নয়। কোনোটা আজকের আফ্রিকায় তো অন্যগুলো আমেরিকা বা এশিয়ার বিভিন্ন দেশে। কি বলছে এক একটা ফসল এক একটা দেশে চাষ শুরু হয়। তোমাদের অঞ্চলে যে যে শস্যের বা সবজি ফলের চাষ হয় তার একটা তালিকা তৈরি করো। এখানে করবে যার যেখানে বাড়ি সেখানে যদি কোনো শস্য বা সবজি বা ফলের চাষ হয় সেগুলো এখানে তোমরা লিখবে। এবার দেখো যে তোমার এলাকায় এখন বা বহু বছর ধরে মানুষ জীবিকার প্রয়োজনে চাষের কাজ করছেন। তোমার এলাকার প্রবীণ ব্যক্তি বা দিদিমণিদের সঙ্গে আলোচনা করে লিখে ফেলো। কি লিখতে বলছে, বলছে তোমার এলাকায় এখন বা বহু বছর ধরে মানুষ কি করছে, জীবিকার প্রয়োজনে যারা চাষের কাজ করছেন তাদের কাছ থেকে বলছে শুনে দেখো চাষের জমি কি করে তৈরি করা হয় সেটা এখানে লিখতে হবে। এটা আমরা আগের পৃষ্ঠায় পড়লাম। চাষের কাজে কি কি জিনিস ব্যবহার করা হয় আর বহু বছর ধরে কি কি শস্যের চাষ করা হয়ে আসছে সেগুলো তোমরা এগুলো লিখবে। এটা পড়লে এখান থেকে পারবে আশা করছি। এবার দেখো নেক্সট কি বলছে, চাষের জমিতে যখন ফসল ফলে তখন আমাদের বাবা কাকার খুব চিন্তা হয়। ঠিক আছে, কোনোবার ধান গাছে পোকা তো কোনোবার ঢেঁড়স গাছে পোকা লাগে, এই সব ফসল জমিতেই নষ্ট হয়ে যায়। কি বলছে, যখন জমিতে চাষ করা হয় তখন বাবা কাকাদের খুব চিন্তা হয়। কারণ কি হয়, চাষ করতে গেলে যে ফসলগুলো ফলানো হয় তাতে কিন্তু বিভিন্ন রকমের পোকা লেগে যায়। ফলে কি হয়, সেই জমিতে দেখবে সেই শস্যগুলো নষ্ট হয়ে যায়। তাহলে নষ্ট হয়ে গেলে কি হবে, চাষিদের ক্ষতি হবে, তাই না? তখন বলছে দেখো শুধু ধান বা ঢেঁড়স নয়, যে কোনো চাষেই পোকা কিন্তু একটা সমস্যা। পোকা মারার জন্য মানুষ নানান বিষ ব্যবহার করতে বা শুরু করলো। তাহলে পোকা লাগলে তাকে কি করতে হবে, নষ্ট করে দিতে হবে। সেই পোকাটাকে নষ্ট করতে হবে যাতে আমার ফসলের কোনো ক্ষতি না হয়। প্রথম দিকে কি করলো, শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস তারা ব্যবহার করতো। প্রথমে কি করতো, শুকনো গোবর পোড়া ছাই অর্থাৎ গোবর দিয়ে যে ঘুঁটে হতো সেই ঘুঁটে পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস তারা পোকা মারার কাজে ব্যবহার করতো। তারপরে এলো পোকা মারার রাসায়নিক বিষ। এতে চাষের ফলন ভালো, মাটি কিন্তু নষ্ট হতে লাগলো। তাহলে একদিকে যেমন উপকার পাওয়া যাচ্ছে তেমনি কিন্তু আবার অপকারও হচ্ছে, কি তাই তো? তাহলে কি বলছে যে পোকা মারার জন্য তাহলে প্রথমে কি ব্যবহার করা হতো, আগেকার মানুষ কি ব্যবহার করতো, শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস। আর তারপরে এলো কি, পোকা মারার জন্য রাসায়নিক বিষ। আর এই রাসায়নিক বিষের ফলে কি হয়, ফলন যদিও বাড়ে কিন্তু মাটি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার বলছে দেখো ফসল পাকার জন্য সেই সময়কার মানুষ তাহলে কি করতো, এবার ফসল চাষ করলে এবার ফসল পাকানোর জন্য কি করতো, বলছে কিছু ফসল নিজের ব্যবহারের জন্য গোলায় জমিয়ে রাখতো। আগেকার দিনে মানুষের বাড়িতে যারা চাষবাস করতো তাদের বাড়িতে গোলা থাকতো এবং এখনও গ্রামে গঞ্জে আছে, তোমরা দেখেছো কিনা আমি জানি না। আর না রাখতে পারলে জমিতেই পড়ে পড়ে নষ্ট হতো। অনেক ফসল নানা পোকামাকড় ও প্রাণীতে আবার খেয়ে নিত, কিন্তু কিছু ফসল কি করতো, বাজারে তারা বিক্রি করতো। তাহলে বোঝা গেল কি বললো, যে ফসল ফলাতো সেই ফসলগুলোকে তারা কি করতো, বাড়িতে যে গোলা থাকতো সেই গোলায় জমিয়ে রাখতো। আবার কিছু কিছু ফসল খেতে পড়ে নষ্ট হয়ে যেত যাদের গোলা নেই, আর কিছু ফসল তারা কি করতো, বাজারে বিক্রি করতো। এবার দেখো বলছে আলোচনা করে লেখো চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতির নাম। আর হাতিয়ার বা যন্ত্রপাতিগুলির নাম কি কি আছে দেখো, নিড়ানি, কোদাল, লাঙল, কাস্তে, ট্রাক্টর এবং কোন কাজে প্রয়োজন হয়। নিড়ানি কি হয়, মাটি কোপানোর কাজে ব্যবহার করা হয়। কোদালও তাই মাটি খুঁড়তে ব্যবহার করা হয়। লাঙল মাটি কর্ষণ করতে ব্যবহার করা হয়, তাই তো? অর্থাৎ মাটির মধ্যে যে বড় বড় ঢেলা থাকে সেই ঢেলাগুলো ভাঙার জন্য কি করতে হয়, লাঙল দিয়ে মাটিকে কর্ষণ করতে হয়। আর কাস্তে দিয়ে কী করা হয়, ফসল চাষ করার পর ফসল কাটার জন্য কাস্তে ব্যবহার করা হয়। ট্রাক্টর দিয়ে কী করা হয়, ট্রাক্টর দিয়েও মাটিতে লাঙল দেওয়া হয়। অর্থাৎ লাঙলের সাহায্যে যে মাটির ঢেলাগুলো ভাঙা হয় সেটা যদি ট্রাক্টর দিয়ে করা হয় তাহলে খুব কম সময়ে এবং আরও ভালোভাবে সেটা কর্ষণ করা হয়। বোঝা গেল? এবার দেখো বলছে চাষের কাজে লাগে এমন 3টি জিনিসের ছবি আঁকতে বলেছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের ছবি আঁকবে, যারা আঁকতে পারো তারা নিশ্চয়ই এটা আঁকবে। এবার দেখো এই অধ্যায়টা থেকে যে বেশি না, আমি কয়েকটা বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো আমি এখানে 3টে প্রশ্ন লিখে দিয়েছি এবং সেই প্রশ্ন দুটো, তার মধ্যে একটা শর্ট প্রশ্ন আর দুটো হচ্ছে বড় কোশ্চেন, একটু উত্তরগুলো একটু বড় বড় আছে। শর্ট প্রশ্নের জন্য তোমরা কিন্তু এই গল্পটা ভালোভাবে খুঁটিয়ে পড়লে পারে শর্ট কোশ্চেনগুলো তোমরা পারবে। এবার দেখো প্রশ্ন বলছে মানুষ কবে চাষ করতে শিখেছিল, প্রায় 9-10 হাজার বছর আগে। নেক্সট দেখো মানুষ কিভাবে চাষ করতে শিখেছিল, আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে মানুষ খাদ্যের সন্ধানে ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। আর সেই সময় কি করতো, তারা লক্ষ্য করেছিল যে পশু পাখিরা ফল খাওয়ার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে
এবং কিছুদিন পরে ওই বীজ থেকে চারা বেরোচ্ছে। ওই দেখে মানুষ সেই সময় মাটিতে বীজ ফেলে চাষের কাজ শিখেছিল। 3 নম্বর দেখো চাষের জমি কিভাবে তৈরি করা হয়। তো চাষের জমি কিভাবে তৈরি করা হয় আমি নাম্বারিং করে ধাপে ধাপে লিখেছি। দেখো বলতে প্রথমে কি করতে হয়, জমিতে ট্রাক্টর বা লাঙল দিয়ে সেই জমিটাকে কি করা হয়, কর্ষণ করা হয় বা খোঁড়া হয়। নেক্সট জমির আগাছা পরিষ্কার করতে হয়। তারপরে কি করা হয়, প্রয়োজন মতো মাটিতে জল ও সার দিয়ে মাটিকে তৈরি করা হয়, অর্থাৎ মাটিকে আর্দ্র করার জন্য বা ভিজানোর জন্য জল আর সার দেওয়া হয়। তারপরে দেখো যে মাটি তৈরির পর বীজ ফেলা হয় সেই জমিতে। বীজ থেকে চারা গাছ বেরোলে আবার সেচ দেওয়া হয়, অর্থাৎ জল দেওয়া হয়, সেই নদী নালা কুয়ো থেকে জল নিয়ে সেখানে সেচ দেওয়া হয়। তারপরে কি হয়, গাছের বৃদ্ধি ও ফলন বাড়ানোর জন্য আবার দরকার মতন সারও দেওয়া হয়, অর্থাৎ গাছকে খাদ্য দেওয়া হয়। যদি ফসলে পোকা লাগে তবে কীটনাশক স্প্রে করা হয় এবং সর্বশেষে ফসল পাকলে বা পরিণত হলে তখন সময় মতো ফসলকে কি করা হয়, কেটে ফেলা হয়। এইভাবে চাষের জমি তৈরি করা হয়। তাহলে এই গেল আমাদের চাষের একাল আর সেকাল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট অধ্যায় আছে দেখো মানুষ কিভাবে পশুকে পোষ মানালো, এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব।